বাংলা সঙ্গীত জগতে আধুনিকায়নের সাথে সাথে যে নানান ধরনের বা নানান জনরার সাথে আমরা পরিচিত হতে শুরু করি, ব্যান্ড সঙ্গীত সেখানে অন্যতম। এবং সত্যিকার অর্থেই বলা যায় এই উপমহাদেশের আমাদের অঞ্চলের বাংলা বা বাংলাদেশের যে ব্যান্ডগুলো রয়েছিল তাদের চাহিদা, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং একরকম প্রত্যেকের মাঝে, তারুণ্যের মাঝে তাদের মুখে মুখে নামগুলো থাকা খুব স্বাভাবিকই ছিল। এবং সেই স্বর্ণযুগ অতিক্রম করে ধারাবাহিকতায় অনেকগুলো বছর আমরা পার করেছি, নানান নক্ষত্রের উদয় হতে দেখেছি, কালের বিবর্তনে অনেকে হারিয়েও গেছেন। সেই ধারাবাহিকতায় আজ এমন এক ব্যান্ডের সাথে আপনাদের পুনরায় পরিচয় করিয়ে দিতে চাই আমার ব্যক্তিগত পছন্দের তালিকার শীর্ষে, এবং একই সাথে বাংলা ব্যান্ডের যেই সোনালী ইতিহাস আছে সেই ইতিহাসের একটা বিশাল অংশ জুড়ে তারা সগৌরবে স্থান দখল করে আছেন। বলছিলাম ভাইকিংসের কথা, যারা ২৭ বছর সম্পন্ন করে ২৮-এ পা দিল। জুলাস জুবাইর ছুটি রাতের লাইভের এই আয়োজনে আজ তাদের আমার সঙ্গে করে পেয়েছে। স্বাগত সবাইকে এবং বিগ 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 কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আমি আগে একটু সবার সাথে পরিচয় করে দিই, তারপর আমরা মূল আলোচনায় যাব। যদিও দর্শক আপনাদের খুব ভালোভাবে চিনেন, ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে মেরা সুশি ভাই আছেন, যিনি মূলত ড্রামার। পাশেই আছেন ফারুক হোসেন শুভ ভাই, গিটারিস্ট। তন্ময় তানসেন ভাই, দ্য লিড ভোকাল অ্যান্ড ফাউন্ডার অফ ভাইকিংস। পাশেই আছেন আজমাইন আদিল, গিটারিস্ট অ্যান্ড ব্যাক ভোকাল। তার পাশে আছেন জিয়া সোপান ভাই, বেস গিটারিস্ট, এবং আবির সাদাফ আছেন মূলত ডেক হ্যান্ড উনি। স্বাগত সবাইকে এবং কংগ্রেচুলেশনস তো বলেই ফেলেছি। একটু তন্ময় ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই। আমি শুরু? হ্যাঁ, আপনি শুরু। 27 ইয়ার্স, যেহেতু ফাউন্ডার আপনি, এখানে ফাউন্ডার একজন আছেন। 27 ইয়ার্স, ইটস বিন আ লং জার্নি। হাউ ইট ফিলস টু বি আ ভাইকিং? একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, ২৭ বছর আমার পার্সোনালি অনেক লম্বা সময় মনে হয় না। আচ্ছা, কেন মনে হয় না এটা আমি নিজেও হয়তো জানি না, কিংবা হয়তো কখনো খুঁজি নাই, কিন্তু এটা মনে হয় না যে অনেক লম্বা সময়। মাঝে হয়তো 11 বছর ছিলাম না, কিংবা 11 বছর ভাইকিংস কন্টিনিউ করে নাই, এটা একটা রিজন হতে পারে যে ওই সময়টার গ্যাপের কারণে একটা লম্বা সময় মনে হচ্ছে না। আমার প্রতিটা অবস্থান কিংবা প্রতিবার যখন দাঁড়াই, প্রতিবারই আমার নতুনই মনে হয়, শুরুই মনে হয়। এটা আমার পার্সোনাল। ওই জায়গা থেকে আমার ২৭ বছরটা বড় অনেক লম্বা সময় মনে হয় না। হ্যাঁ, আক্ষরিক অর্থে তো ওটা লম্বা সময়। অফ এয়ারে আপনি একটা সুন্দর কথা বলছিলেন যে 11 বছর তো একটা ব্যান্ড টেকেও না। আমি এটা আবার দর্শকদের জন্য করতে চাই, মানে দর্শক একটু মনোযোগ দিয়ে কথাটি শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে এটা নিয়ে বিতর্ক করতে পারেন, আমি চাই বিতর্ক হোক, এরকম বিতর্কের প্রয়োজন। 11 বছর অনেক ব্যান্ড লাস্ট করে না, নানান কারণে, নানান বাস্তবতায় ব্যান্ড ভেঙে যায়, মেম্বারসদের সাথে কারো মুখ দেখা দেখি থাকে না, এমন পরিস্থিতির তৈরি হয়। সেখানে ভাইকিংস যখন জনপ্রিয়তার চরমে হুট করে একদিন সিদ্ধান্ত নিল 11 বছর পুরো ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করলো না। দেন এগেইন আফটার 11 ইয়ার্স আমরা আসলে জানতাম না আদৌ ভাইকিংস ব্যাক করছে কিনা বা কবে ব্যাক করবে। আচ্ছা, এত বড় সিদ্ধান্ত, ওইটাও মানে এটার পেছনে লজিক আসলে নাই ওইভাবে। 2003-এ যে কারণেই মনে হচ্ছিল যে ব্যান্ডটা ইনঅ্যাক্টিভ থাকাটা বেটার। আচ্ছা, তো ওখান থেকে ডিসিশন নেওয়া যে ব্যান্ড ইনঅ্যাক্টিভ থাকবে, এবং পরবর্তীতে ওটার কথা ছিল যেদিন আবার মনে হবে অ্যাক্টিভ হওয়া প্রয়োজন সেদিন ব্যান্ড অ্যাক্টিভ হবে। তো ওভাবেই আসলে যাওয়া, মানে এটা হওয়া। 11 বছরও কীভাবে কেটে গেছে ওটাও আসলে মাথায় নেই ওভাবে। দেন অ্যাগেন ভাইকিংস কেম ব্যাক টু বি ভেরি স্ট্রঙ্গার দেন বিফোর, এভাবেই বলতে হয়। কারণ চলচ্চিত্রে একদম সরাসরি আপনাদের পারফরমেন্স, নিঃসন্দেহে এটা একটা অসাধারণ সংযোজন ছিল ভাইকিংসের ধারাবাহিকতায়। স্টেজে আমরা মিস করেছি, স্টেজের দর্শক মিস করেছেন। এবং ইফ আই এম নট রং, একদম সদ্য যদি একটা পারফরমেন্সের কথা আপনাদের বলি, রিসেন্ট হলো একটা ইন্টারন্যাশনাল পারফর্মারের সাথে আপনারা স্টেজ শেয়ার করবার সুযোগ পেয়েছেন। ওই 97-তে যাত্রা শুরু, 2024-এ এসে যে বর্তমানে দাঁড়িয়ে, একটু শুনি, ট্রানজিশনটা শুনবো। আচ্ছা, সেটা হচ্ছে যে 97-এ ব্যান্ড ফর্ম করার ব্যাপারটা আর একটু আগে থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব আমরা একসাথে মিউজিক শেখার চেষ্টা করতাম। ওই সময়টা কনসার্ট দেখতাম, কনসার্ট দেখতে পছন্দ করতাম। সব কনসার্টে যাওয়া, একসাথে মিউজিক শেখা, বাজানো, এগুলো চলছিল। তো ওরকম একটা জায়গা থেকে 97-এ এসে মনে হলো যে একটা ব্যান্ড করা উচিত। ব্যান্ড করলে নিজের ভালো লাগবে, ব্যাপারটা এরকম। ওখান থেকে আমার স্কুল ফ্রেন্ডও বেঁচে নাই এখন, রিপ্পিকে আমি প্রথম বলি চল করি। রিপ্পি বললো করি। আমাদের যে কিবোর্ডিস্ট ছিল, ফাউন্ডার কিবোর্ডিস্ট বাবুকেও বললাম চল করি। তো বাবুও বললো যে চল দেখা যাক কী হয়। তো এইভাবে আমরা শুরু করি, 1 জন 2 জন 3 জন করে, কিন্তু কাজ বন্ধ থাকে না, লেখা শুরু করা, কম্পোজিশন শুরু হয়ে যায়। পরে রিপ্পি ডিসকন্টিনিউ করে, কারণ ওর একটা সোলো ক্যারিয়ার ছিল, ও আসলে গান গাইতো, গিটার বাজাতো। তো ওখানে সেতু আসে, পরে রোজার ভাই আমাদের সাথে কিছুদিন বাজিয়েছেন, ওভারফেসে বাজায় এখন। তারপর
এভাবে অনেকেই ধীরে ধীরে যখন আমরা ফার্স্ট অ্যালবামটায় কাজ শুরু করি তখন কি একটা মানে প্রথম অ্যালবামে একটা লাইন আপ ফিক্স হয়। আচ্ছা, এর মধ্যে অনেকে জনি জয়েন করে, সাইমন জয়েন করে, দেন আমরা রেকর্ডিং করি, এভাবে শুরু আসলে। একটু আমরা শোভন ভাইয়ের কাছে যেতে চাই। শোভন ভাইয়ের কবে ভাইকিংস জয়েন করা? আমি অফিসিয়ালি তো জয়েন করছি 2016, কিন্তু এর আগে আমরা একসাথে আড্ডা দিতাম। আচ্ছা, আমরা একই প্র্যাকটিস করে ওই যে বন্ধু বান্ধবদের গল্প বললাম, উনি হ্যাঁ, ওখান থেকে। আমাদের অনেক সিনিয়র, 10-15 বছরের সিনিয়র তো হবে, বাট আমাদের বন্ধুর মতোই আসলে একসঙ্গে যোগাযোগ ছিল। আমরা যখন শুরু করি উনি সাক্ষী, উনি দেখেছেন ওনাদের সামনেই ভাইকিংসের শুরু হওয়াটা। তারপর তাই একটু শোভন ভাইয়ের কাছে যাই। ভাইকিংসের শুরু দেখেছেন, তারপরে নাও ইউর পার্ট অফ ভাইকিংস, পুরো বিষয়টাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এইটা কীভাবে বলুন, 16তে আপনি জয়েন করলেন, 16তে জয়েন করলাম, এরপর থেকে তো চলতেছে আসি। উনি 2002 সালে একবার আমাদের সাথে বাজিয়েছেন। আচ্ছা। তখন জনির অ্যাপেন্ডিক্স অপারেশন এরকম একটা কিছু ছিল, আমাদের একটা শো ছিল কক্সবাজারে, তখন সোপান ভাই আমাদের সাথে বাজিয়েছেন। তো মাঝে মধ্যে বিপদ আপদ হলে সোপান ভাই বাজাতেন, কিন্তু অফিসিয়ালি উনি বাজানো শুরু করেছেন 16 থেকে। জনি একটু ডিসকন্টিনিউ করে ব্যান্ড, বিকজ ওর প্রফেশন মিউজিক, ও প্রফেশনাল বেস গিটারিস্ট মিউজিশিয়ান, ও বিভিন্ন জায়গায় ওর বাজাতেও হয়। তো ব্যান্ড করে ওই জিনিসগুলো মেনটেন করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল ওর জন্য, তো ওইভাবেই পরে সোপান ভাই। আচ্ছা, এবার একটু তাহলে শুভ ভাইয়ের কাছে আসতে চাই। শুভ ভাই, খুব স্বাভাবিকভাবেই ব্যান্ড যখন করছি টেস্টের মিল থাকতে হয়। ওই যে কিছুক্ষণ আগেই তন্ময় ভাই বলছিলেন যে শুভ ভাই বিন প্লেয়িং ফর ভেরি লং টাইম, তারপর হয়তো কালের পরিক্রমায় আপনারা অনেকে জয়েন করেছেন। এই কমন প্লেসটা, কমন গ্রাউন্ডটা খুঁজে বার করা গেছে কিভাবে? এটা কমন গ্রাউন্ডটা ছিল, আচ্ছা, বিকজ আমি ভাইকিংসে জয়েন করার আগে তো আই অ্যাম এ বিগ ফ্যান অফ ভাইকিংস। ডেফিনেটলি ছোটবেলা থেকে ভাইকিংস শুনেই বড় হয়েছি। এইটা একটা চাপের উত্তর হয়ে গেল না ছোটবেলা থেকে? তন্ময় ভাই এটা যদি বলে তাহলে মানে কার বয়স ছেলে কোথায় পারবে? আমিও ছোটই ছিলাম, মানে ভাইকিংস যখন তৈরি হয় তখন আমি ছোটই ছিলাম। আমি আরো ছোট ছিলাম, ব্যান্ডের সব থেকে ছোট আমি। ওকে না, আচ্ছা। সো হয় কি, যখন একটা ব্যান্ড আপনার ইন্সপিরেশন থাকে তখন অটোমেটিকলি আপনার টেস্টটাও ব্যান্ডের কাছাকাছি থাকে। সো তারপরে যখন জয়েন করি তখন তো ডেফিনেটলি ওই আগের সিনক্রোনাস টেস্টের ম্যাচটা আগের থেকেই ছিল, আর জিনিসটা না হয়ে গেছে, মানে জোর করে করা হয়নি, এটা একটা ন্যাচারাল প্রসেস ছিল। বাজাতে 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 সবার টেস্টের জায়গায় একটু হয়তো বা মিউজিক্যাল টেকনোলজিক্যাল জিনিস কিছু চেঞ্জ হয়েছে, যেটা খুবই স্বাভাবিক। আর একজন মেম্বার ব্যান্ডে চেঞ্জ হলেও ওই চেঞ্জটা হয়, ওটা আমাদের ক্ষেত্রে হয়েছে। বাট সোফার আমার মনে হয় যে ওই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইন্সপিরেশনের জায়গাটা যেহেতু ছিল, সো এই জন্য টেস্টের খুব একটা গ্যাপ নাই ভাইকিংসের সাথে। লাভলি। সুশী ভাই, একটু আপনার কাছ থেকে জানি কবে জয়েন করা এবং কেন ভাইকিংস? আমি জয়েন করি 2020-এ, ফরকিউশনের মাধ্যমেই জয়েন হয় আমার ভাইকিংসে। হোয়াই ভাইকিংস? আমার মিউজিক টেস্টের সাথে যাই ভাইকিংস, আমি যেমন বাজাতে চাই আর কি, ভাইকিংসের গানগুলো আমার সাথে স্যুট করে, দ্যাটস হোয়াই ভাইকিংস। লাভলি। আর আমি বলছিলাম যে বাজা। আদিল ভাই, এনিথিং ডিফারেন্ট, মানে যা বলেছে এটা? না, কাছাকাছি আছি। শুভ ভাইয়ের সাথে আমিও একমত যে আমি ভাইকিংসের গান শুনে বড় হইছি, ভাইকিংসের শো দেখে বড় হইছি। ওই জায়গায় আপনি করে বড় হইছেন, অনেক ছোট, আমরা অনেক করে বড় হইছেন, আমি দেখি শুনে বড় হইছি, এই আর কি। মানে এই চাপটাই আসলে জিজ্ঞেস করো, আপনি যে ঠেলে তন্ময় ভাইকে কর্নার করার চেষ্টা করছেন, কেন করতেছেন? কাম অন। তন্ময় ভাই কিন্তু চেষ্টা করতেছে সুপন ভাইকে ঠেলে। সেক্ষেত্রে একটু আবিরের কাছে আসি। আবির সাদাফ, কম্পারেটিভলি এজের বিচারে যাব না, কম্পারেটিভলি নিউ এডিশন টু ভাইকিংস, বিং এ ম্যানেজার অফ সাচ এ লিজেন্ডারি ব্যান্ড, যারা এত লম্বা সময় ধরে পারফর্ম করছে, যারা নানান রকম চড়াই উতরাই দিয়ে গেছে, হাউ টাফ ইট ইজ? আমার কাছে খুব একটা টাফ মনে হয় না। আচ্ছা, আমাদের মনে হয়। আমি কারণ আমি আমার আরেকটা পরিচয় দেই, আবির সাদাফ ভাইকিংসের ম্যানেজার, আমি আবির সাদাফের ম্যানেজার। এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আমাদের। সো ভাইকিংসের জায়গাটাকে আমি আসলে এনজয় করার চেষ্টা করি, কারণ আমি ব্যান্ড মিউজিকটাকে পছন্দ করি। এবং সবচেয়ে বড় জায়গা যেটা হচ্ছে কি, আমার উঠে আসার পিছনে আইয়ুব বাচ্চু বসের সবচেয়ে বড় একটা জায়গা ছিল। সেই জায়গায় ভাইকিংসের সাথে আইয়ুব বাচ্চু বসের একটা ভালো সম্পর্ক ছিল। ওই জায়গা থেকে ভাইকিংসের প্রতি আমার একটা ভালো লাগা ছিল।
সেই জায়গা থেকে তন্ময় ভাই যখন আমাকে অ্যাপ্রোচ করে আমি আসলে সেই জায়গায় না করতে পারিনি। ড্রিম কাম ট্রু আর কি। Exactly. আমাকে বললে তুমি গদগদ হয়ে যেত, বিষয়টা একদম এই পর্যায়ে যেয়ে দাঁড়াতো। তন্ময় তানসেন, ভাইকিং থেকে ভাইকিংস একটা ট্রানজিশন আছে বিশাল বড়। আচ্ছা, ওটা নিয়ে কিছু কনফিউশন আছে। আমার কাছে মনে হয় তো কনফিউজ হওয়ার কিছু নেই। তো একটা ব্যান্ডের সাথে তার সম্পর্কটা হচ্ছে মিউজিকে, তার যারা কনফিউজড হবে কিংবা কনফিউজড হবে না। একদম শুরুতে ব্যান্ডের নাম ভাইকিংই ছিল, এটা 97-এর কথা বলছি। তখন আপনারা চিনবেন কাউসার আহমেদ চৌধুরী, লিরিসিস্ট, প্রয়াত, উনি বেঁচে নেই এই মুহূর্তে, আমার খুব পছন্দের একজন মানুষ, গুণী একজন মানুষ। হ্যাঁ, ওনার সাথে আমার যেদিন প্রথম পরিচয় হয়, তো সেদিন উনি বলেছে তারা ভাইকিং না রেখে ব্যাপারটা ভাইকিংস কর, শুনতে অনেক ভালো শোনাবে, পাওয়ারফুল শুনে। হ্যাঁ। তো তারপর কিন্তু ভাইকিংস হয়। তো তারপর একটা লম্বা সময়ের পর একটা পরিবর্তনের মধ্যে দিয়ে ভাইকিংস যায়। তখন একবার মনে হচ্ছিল যে আমরা প্রথমে ফিরে যাই, প্রথম নামটাতে যাই। পরে দেখলাম যে মানুষজন এটাকে দুটো ভাগে ভাগ করে ফেলছে, যদিও একটু মাথা খাটালে বুঝতে পারার কথা ছিল। এনিওয়ে, না, আমরা অনেক ক্ষেত্রে শ্রোতাদের কাছে এই প্রত্যাশাটা নাও রাখতে পারি। আচ্ছা, বাট তারপর মনে হলো যে না, কনফিউশনের মধ্যে না থাকি, বেসিক জায়গাতেই থাকি, ভাইকিংসেই থাকি। সেক্ষেত্রে তন্ময় তানসেনের খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, একটা ব্যাংক, এটা আমার কখনো কাউকে জিজ্ঞেস করার দুঃসাহস হয়নি, যখন আমরা নাম পছন্দ করছি, কেন পছন্দ করছি, প্রেক্ষাপটটা কি, গ্রাউন্ডটা কি, নাকি শুধুমাত্র ভালো লেগেছে বলে, সাহস হয়নি আমার কখনো কাউকে প্রশ্ন করার। আমাদের ব্যাপারটা একদমই এমনি এমনি। প্রথম রেকর্ডিংয়ে যখন অভিশ্রুতি রেকর্ডিং স্টুডিওতে যাই, আমাদের প্রথম রেকর্ডিং কিন্তু নাম ছাড়া হয়, মানে কোনো নাম ছিল না, বুকিং নাম হয়তো পার্সোনাল নামে বুক করা ছিল। তো দ্বিতীয়বার যখন আমরা আবার স্টুডিওতে ঢুকি, তখন স্টুডিও থেকে জিজ্ঞেস করছে কী নামে বুক হবে, তখন মনে হয় একটা ব্যান্ডের নামে বুক হওয়া উচিত, যে ব্যান্ড করতেছে নাম ছাড়া কীভাবে হয়। তখন ভাইকিং সিরিয়ালটা নিয়ে আলোচনা হচ্ছিল, দেখাও হয়। তো ওই জায়গা থেকে আচমকা বলা, ওখান থেকে ওই নামটা দেয়া, বুকিংয়ের জন্য দেয়া, বাট ওটা ফিক্স হয়ে যায়, পরে ওটার স্মরণ হয় না কখনো। লাভলি, চমৎকার। একদম রিসেন্ট কনসার্টে যেতে চাই। খুব স্বাভাবিকভাবেই যেটা বলছিলাম যে কিছুদিন আগে, এই গেল সপ্তাহে, একটা বিদেশি আর্টিস্টের সাথে পারফর্ম করার সুযোগ হলো, জাল ব্যান্ডের সাথে পারফর্ম করার সুযোগ আছে। লিজেন্ড অফ দ্য ডেকেড শিরোনামে একটা কনসার্টে পারফর্ম করেছেন, একটু এক্সপিরিয়েন্সটা শুনবো। এক্সপিরিয়েন্সটা ভালো হতে পারতো, কারণ কনসার্টটা যেখানে হয়েছে, যেভাবে হয়েছে, এভাবে হওয়ার কথা ছিল না। ঢাকা এরিনাতে ছিল, আমাদের ডিজাইন তো আমরা আগেই দেখেছি, প্ল্যানগুলোও তো আমরা জানি, আমাদের 27 বছরও উদযাপন করার কথা সেখানে। বৃষ্টি একটা বড় ফ্যাক্টর ছিল এখানে, এবং সেদিন সকাল পর্যন্ত আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ কিংবা লাইভ ভিডিও, মানে আমাদের সঙ্গে কমিউনিকেশন যেভাবে হচ্ছিল ভেন্যুতে, আমরা সকাল থেকেই বুঝতে পারছিলাম যে এখানে বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তারপর সম্ভব না, পানি জমে গেছে, কারণ মানুষ ঢুকলে এখানে কাদা হয়ে যাবে, কারেন্টের ব্যাপার আছে ওখানে, ইলেকট্রিসিটি, সব কিছু মিলে। তো একটা সার্টেনটা সময়ের পর মনে হয় অর্গানাইজাররা ডিসাইড করলো যে কনসার্টটাকে আপাতত শিফট করবে শনিবারে। 12 ঘন্টার নোটিশে ভেন্যু পাওয়াও হয়তো তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার ছিল, এটা মনে হয় ডিফিকাল্ট অনেক চেঞ্জ করা। তো এখন যদি শোটা নাও করে, সেটা আর এক ধরনের চাপ হয়ে যাবে, একটা বার্তা দেয়। আমরা পুরোটা সময় আসলে তাদের উপরে নির্ভর করেছি, যে তারা যে আমাদের বারবার জানতে চাচ্ছিলেন আমাদের কাছে, আমরা আপনারা যেভাবে ডিসাইড করেন, যেভাবে আপনাদের মনে হয় যেটা পসিবল করা সম্ভব। তারপর তো হলো, কনসার্ট শুরু হলো। তার যে একটা ভেন্যু পাওয়া গেছে, এটা একটা বিশাল ব্যাপার, রাইট, এটা একটা বিশাল ব্যাপার। ডেফিনেটলি। এখন এই ভেন্যুতে হয়তো এই মানুষগুলোকে কন্ট্রোল করা কিংবা এই সেইভাবে জিনিসটাকে ডিজাইন করা, যে ডিজাইনে তারা ছিলেন, সেটা পসিবল হয় নাই। তার রেজাল্ট যেরকম হওয়ার কথা সেরকম হয়েছে, মানুষ ওই জায়গাটায় ঢুকে গেছে, এবং টিকিট ছাড়া মানুষের একটা চাপও ছিল। এটা রিসেন্টলি অনেক কনসার্টেই দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় যে কোভিডের এরকমই না, কোভিডের পরপর থেকে আমরা একটা যেখানেই শো করি সেখানেই এক ধরনের এই ব্যাপারগুলো থাকে কিংবা হচ্ছে। তো সব কিছু মিলে একটু ঝামেলার তো হয়েছেই কনসার্টটা। নিশ্চয়ই এই একটা জায়গাতেই একটা কমন বিষয় এসে আমাদের সবাই এক জায়গায় দাঁড়াই, যে আমাদের যারা শ্রোতারা আছেন, কনসার্ট লাভার যারা আছেন, মূলত ইয়াং জেনারেশনের যারা আছেন, যারা কনসার্টে যায়,
হঠাৎ করে একটা ট্রেন্ড শিফট আমরা দেখছি কিনা, তাদের পুরো অভিব্যক্তি বদলে গেছে কিনা, কি মনে হয়, কার কাছ থেকে শুনবো? একটু আগে শোভন ভাইয়ের কাছ থেকে শুনি, যেহেতু লম্বা সময়ের অভিজ্ঞতা আছে, আপনি দেখেছেন এখানে অপেক্ষাকৃত 52 সালের কনসার্ট থেকে উনি মুঘল আমলের আমলের পাল বংশ ঐতিহাসিক আমলের অভিজ্ঞতা থেকে যদি হ্যাঁ মানে কেন জানি একটা টিকিট কনসার্টে হলো একটা ফ্রি দেখার টেন্ডেন্সি চলে আসছে, আমি জানি না কেন। দুঃখের বিষয় এই যে যেমন মানুষ এখন ফ্রিতে মিউজিক শুনতে চায়, এখন ফ্রিতে কনসার্টও দেখতে চায়। এবং এই ব্যাপারটা আমি যদি ইয়ে করি 90s দিকেও ছিল, লাইক ওই সময়টাতে এই কালচারটা ছিল। আমরা যখন কনসার্টের শ্রোতা ছিলাম, দর্শক ছিলাম, আমরা যেতাম, তখনও এক ধরনের মানুষের এই চেষ্টাটা ছিল। পরবর্তী সময়ে বদলেছিল কিছু, এটা বদলে গিয়ে অনেক ডিসেন্ট একটা টাইম গেছে, এই জিনিসগুলোকে আমরা দেখি নাই। যখন পরবর্তীতে আমরা স্টেজে উঠি 2000 পরবর্তী সময়ে আমার মনে হয় যে এটা একটু কম ছিল, কিংবা একটা পর্যায়ে হয়তো ছিলই না, সেটা হয়তো আবার ফ্যাশনের মতো ব্যাক করেছে এরকম। না, অ্যাজ এ পারফর্মার যখন স্টেজে আপনারা দাঁড়িয়ে থাকেন সামনে ক্রাউডের মাঝে, এই বিষয়টি দেখেন অ্যাজ এ পারফর্মার আপনাদের কিভাবে প্রভাবিত করে? শুভ ভাই, ইফ ইউ হ্যাভ সামথিং টু অ্যাড। প্রভাবিত বলতে ব্যাক অফ দ্য মাইন্ডে ডেফিনেটলি একটু মানে কাজ করে। ধরেন আমি যখন জানি যে এই প্রোগ্রামটা ভালো হতে যাচ্ছে, অথবা এখানের অডিয়েন্স যারা আছে তারা প্রপার, তখন ডেফিনেটলি আমার ফুল কনসেন্ট্রেশন থাকে পারফরমেন্সে, এবং তাদেরকে একটা ভালো কিছু দেওয়ার একটা চাপ থাকে, ওইটা ভালো চাপ। এবং যখন ওই কনফিউশনটা ক্রিয়েট হয়, যেটা যে লাস্ট কনসার্টে ছিল, তখন আসলে ডিফারেন্ট চাপ থাকে, মানে সেফটি সিকিউরিটি রিজন থাকে, কোনো সময় যে কোনো সময় গান বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা ইয়া থাকে। ওই মেন্টাল প্রেশারটা নিয়ে পারফরমেন্স করা যায় না। পারফরমেন্স তো একটা আর্ট, সো আর্টের ক্ষেত্রে মাথা ফ্রেশ থেকে করা লাগে। সো ওটা একটা ব্যাড ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়ে। আর আমরা বিং অ্যান আর্টিস্ট, আমরা সবসময় তো চাই কনসার্ট করতে, ভালো কনসার্ট করতে, শ্রোতাদেরকে ভালো কিছু উপহার দিতে। সো ওখানে প্রি প্রোডাকশনে অনেক কিছু থাকে কনসার্টের আগে। আমরা তো শুধু প্রোডাকশনটা দেখি, ফাইনাল আউটপুটটা কি যাচ্ছে, হ্যাঁ, পেছনে অনেক কিছু থাকে। সো ওগুলা করার পরে যখন ফাইনালি ওই আউটপুটটা আমরা দিতে পারি না, তখন আমাদের কাছে একটু ফ্রাস্ট্রেট লাগে, খুবই স্বাভাবিক। সো হ্যাঁ, ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে। ডেফিনেটলি। সেক্ষেত্রে একটু অর্গানাইজারদের কথায় আসতে চাই। এখন অনেকে অর্গানাইজ করছেন, কনসার্ট করছেন অনেকে, যদিও আমার কাছে মনে হয় যে আগে যেরকম ওপেন এয়ার কনসার্ট হতো তার চেয়ে পরিমাণ কমে গেছে। কারণটা কি? চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় যে আসলে হোঁচট খান অর্গানাইজাররা? এত কমে গেল কেন আমাদের ওপেন এয়ার কনসার্ট? কে বলবেন? ইস্যুটা এখানে এখন হয়ে যাচ্ছে হচ্ছে ক্রাউড কন্ট্রোল, সো সিকিউরিটি। এখন কিছু কিছু অর্গানাইজার আছে যে বড় মাপের শো করতেছে, বাট ওখানে কোনো ঝামেলা হচ্ছে না, কারণ ওখানে সিকিউরিটি খুব টাইট, খুব ওয়েল থট ক্রাউড কন্ট্রোলটা করে। ক্রাউড কিভাবে ঢুকতেছে, ভেন্যু তো এখানে একটা বিশাল বড় ফ্যাক্টর। ভেন্যু অবশ্যই অনেক বড় একটা ফ্যাক্টর। সো ভেন্যুর উপরেই ডিজাইনটা করে অর্গানাইজার, যে ক্রাউড কিভাবে ঢুকবে, কোন জায়গা থেকে ঢুকবে, ড্রাইভটা করাচ্ছে হবে। সো ভেন্যু যদি ওই দিক দিয়ে খুব ওয়েল প্রিপেয়ার্ড থাকে, তাহলে অর্গানাইজারদের জন্য খুব সুবিধা হয়। আবার সিকিউরিটি খুব পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি অবশ্যই লাগবে, ভলান্টিয়ার্সও লাগবে। সো এখন মানে প্রপার যদি ভলান্টিয়ার্স না থাকে, ভলান্টিয়ার ইদানিং যেটা আমি পার্সোনালি খেয়াল করেছি যে ভলান্টিয়ারদের জন্য এক্সট্রা আরো ভলান্টিয়ার থাকাটা খুব জরুরি। রাইট, কারণ ভলান্টিয়ার্স এখন ক্রাউড হয়ে যায় মাঝে মধ্যে, আমরা যেটা দেখি যে ওরা everyone loves music, come on, it's very tough for them probably, জানি না তাদের মাথায় কি কাজ করে। সো ওই জায়গাগুলো বলতে ম্যানেজার ভালো বলতে পারবে, ভলান্টিয়ারদের টেনে এনে কিউ করা লাগে নাকি কখনো? ভলান্টিয়ারদেরকে টেনে এনে কিউ এটা অবশ্যই করা লাগে, বাট যেটা হচ্ছে কি রিসেন্টলি ভলান্টিয়ারদের অ্যাকচুয়াল যে ডিউটি তারা সেটা পালন করছে না। তারা একটা সময় গ্রিন রুমে, তো তাদের ডিউটি থাকে অনেকেরই, তারা গ্রিন রুমের জায়গাটায় বা স্টেজের জায়গাটায় তারা নিজেরাই সেলফি তোলার জন্য দাঁড়িয়ে থাকে। সো এটা খুবই ডিফিকাল্ট। তখন আমাদেরকে টেক ওভার কন্ট্রোল নিতে হয় যে এটা হবে না, এটা করা যাবে না। এই কারণটাই অনেক সময় হচ্ছে কি ক্রাউড একটা ইজি অ্যাক্সেস পায়, ওরা ওটা আরও ভাঙার চেষ্টা করে, তখন আরও সামনে আসার চেষ্টা করে। যে এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু এখন প্রতিটা কনসার্ট আমরা এই প্রবলেমগুলো দেখছি। ভলান্টিয়ার একটা বিগ ফ্যাক্টর এখানে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ভেন্যু ক্রাইসিসের কথাটা একটু শুনতে চাই। তানসেন, আর উই গোইং থ্রু এনি কাইন্ড অফ ক্রাইসিস অর নাকি? না, আমার কাছে মনে হয় ভেন্যুর মানে আমার এখন এই যে এক্সপোজন যেটা, এটা ফ্যান্টাস্টিক একটা ভেন্যু। এখানে যে গন্ডগোল হচ্ছে না তা না, হচ্ছে। আবার এমন এক্সাম্পলও আছে যে হয় নাই, অনেক ডিসেন্ট মানে ছিল সব কিছু, কোনো রকম কোনো বাজে কিছু ঘটে না, এমন এক্সাম্পলও আছে। আবার এমন এক্সাম্পলও আছে যে আমরা স্টেজে আমরা ভাবছি স্টেজটা না ভেঙে যায়।
মানে এমন এক্সাম্পল এই লাস্ট কিছু সাম্প্রতিক অতীতেই আছে। আছে আছে তো এটা হয় কি যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট। এখন যারা গান শুনছেন, যারা কনসার্টে আসেন সবসময় রেগুলারলি, তাদের একটা অংশের হয়তো একটা মাইন্ডসেট ডিফারেন্ট হয়ে গেছে। তারা হয়তো এই যে ধাক্কা দিয়ে ঢুকে যাওয়াটা, এটাকে এক ধরনের বীরত্বের পর্যায়ে নিয়ে গেছেন, যে এটা একটা বীরত্বের মতো একটা ব্যাপার। এখন প্রাইডের ব্যাপার করলাম, হ্যাঁ, মানে এটা একটা অ্যাচিভমেন্ট জীবনে, যে আমি কনসার্টটি ফ্রি দেখেছি, ধাক্কা দিয়ে গেট ভেঙে ঢুকেছি, সো আমি বীর শ্রেষ্ঠ, এই ধরনের একটা ভাবনা আসতে পারে। ধরেন শুধুমাত্র কিন্তু মিউজিকে না, এই ভাবনাগুলা সোসাইটির বিভিন্ন ইস্যুতেই তৈরি হচ্ছে। তো ওটারই একটা ইম্প্যাক্ট আসলে আমরা মিউজিকে লাইভ কনসার্টে দেখতে পাচ্ছি। এটা একটা সামগ্রিক ব্যাপার, এটা শুধুমাত্র যে কনসার্ট শুধুমাত্র কনসার্টে না, সমাজের এটা প্রতিচ্ছবি, কনসার্ট ইজ এ পার্ট অফ ইট। সে একটা জায়গায় একটু আসি আমরা, একটা সিজন আসছে, আমরা জানি উইন্টার ইজ কামিং। উইন্টারে খুব স্বাভাবিকভাবে আগে একটা সময় আমাদের প্রত্যাশা থাকতো উইন্টার মানেই প্রায় প্রতি সপ্তাহে ওপেন এয়ার কনসার্ট থাকবে। একটা বিশাল বড় চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যদি এই সময় কেউ হয়ে থাকেন তাহলে পারফর্মাররা হয়েছেন, কারণ স্টেজ শো কমে গেছে, এঙ্গেজমেন্ট কমে গেছে, সকল ক্ষেত্রে একটা চেঞ্জ এসছে। জিনিসটা কতখানি ভাবাচ্ছে এবং কিভাবে দেখছেন? ভাবার কিছু নাই, কারণ পারফর্মাররা ক্ষতিগ্রস্ত হলে কারো কিছু যায় আসে না। এটা দেশের সর্বোচ্চ মহল থেকে এবং যারা ধাক্কা মেরে দরজা ভেঙে গেট ভেঙে শো দেখে, কারোরই কিছু যায় আসে না। একটা পারফর্মার হচ্ছে একটা এলিমেন্ট, যখন কোনো কিছুর জন্য পয়সার দরকার হবে, ফান্ড রাইজ করতে হবে, তাদের তোকে ফ্রি পাওয়াই যায় ব্যান্ডগুলোকে ওগুলা পারফর্ম করার জন্য। তো এইটা সমাজে কিংবা জাতীয়ভাবে যে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে আমি কখনোই মনে করি না। শো হলে হবে না, পারফর্মাররা যদি পারফর্ম না করে জীবন জীবিকা কীভাবে টেকাবেন, এটা মনে হয় তাদের কিংবা আমাদের ভাবতে হবে। এটা নিয়ে ভাবার কেউ নেই। হয়তো কেউ একসময় মিউজিক ছেড়ে দেবে, ছেড়ে বলবে যে ভুলই করেছি বাংলাদেশে মিউজিক করে। সো এটা নিয়ে আসলে কেউ ভাবে না। দেখুন, এই একটা লাইন আপনি যা বললেন, এটা আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করে, কারণ আপনারা 27 বছরের জার্নি কমপ্লিট করেছেন। আপনারা যদি এই অনিশ্চয়তায় ভোগেন, তরুণ যারা আছে, যারা মিউজিক করতে চায়, তারা আসলে কি আস্থায় বা কি সাহসটা পাবে বা কি মেসেজটাই তাদের কাছে যাবে, কে অ্যান্সার করতে চাই? সবার কাছ থেকেই শুনতে চাই। আমি একটা রেফারেন্স দিয়ে যাই, আপনাদের এখানে বাম্বার একটা শো ছিল, হ্যাঁ, বাচ্চা ভাই তার ছেলেকে উঠিয়েছিলেন, হ্যাঁ আমার মনে আছে। আমি বাচ্চা ভাই মনে হয় সবকিছু ওখানে বলে গেছেন একদম। যদি সম্ভব এখন তো লাইভ আপনি পারবেন না ওই ক্লিপটাকে অ্যাড করতে? না, আমার স্পষ্ট মনে আছে শেষ যে কথাটি বললেন, যে যতদিন পর্যন্ত দেশের দুস্থ শিল্পী বলে উনি বলছেন এই বাংলাদেশে 20 পয়সা দিয়ে কিনতে হয়, শুধুমাত্র মিউজিক পয়সা দিয়ে দরকার হয় না। তো এটার পর আমার মনে হয় না যে আর তোমাদের কিছু যদি বলার থাকে বলতে পারো। প্লিজ ডু অ্যাড আপ, সবার কাছ থেকে একটু শুনতে চাই। ওটার পর আসলে কিছু বলার নাই, যা ওই একটা জায়গায় আইবচ্চ সবই বলছেন। আমরা মিউজিক করি, আমরা মিউজিক করতে চাইছি এই লাইফে। আমার মনে হয় যে ব্যান্ডের প্রত্যেকটা মানুষই তাই। আমি সুশীকে যদি জিজ্ঞেস করেন, সুশী মিউজিকের বাইরে কিছু ভাবতে পারে না, মানে ওর কোনো করার ইচ্ছেও নাই মনে হয় জীবনে, কোনো রকম ফিউচার প্ল্যান নাই, শুধু মিউজিকই করবে, এটাই তো হওয়ার কথা একজন পারফর্মার। এখন কি করবেন আপনি? কিছু করার তো নাই, ওকে মেনে নিয়েই করতে হচ্ছে, আমাকে মেনে নিয়ে করতে হচ্ছে, আমার মনে হয় আমাদের সবাইকে মেনে নিয়েই করতে হচ্ছে। সেক্ষেত্রে প্রফেশনাল সিকিউরিটি সেফটি যদি না থাকে, বা আমরা যেটাকে খুব স্বাভাবিকভাবে যে কোনো পেশাজীবীদের ক্ষেত্রে বলি, পেশাগত নিরাপত্তা যদি নাই থাকে, এই পেশা আগামীতে নতুনরা আসবে কেন? এটা তো পেশা হয়ই নেই, এটা হবি, যেটা পেশায় হিসেবে স্বীকৃত না। আপনি তার নিরাপত্তা চাইবেন কিভাবে? ভবিষ্যৎ প্রজন্ম যদি মেসেজ দিতে চাই তাহলে এটাই, যে ডোন্ট কাম টু মিউজিক। তারা যখন আসবে, তারা এটা হবি নিয়েই আসতে হবে। It's a passion, it's not a profession. It's a passion, right? It's a passion, hobby, ওভাবে নিয়ে আসতে হবে। এটা এখান থেকে টাকা কামাই করব, এটা চিন্তা করে আসলে ভুল হবে বাংলাদেশের পার্সপেক্টিভে। ডেফিনেটলি দুঃখজনক টপিক, অন্য টপিকে এটা আমার জন্য শ্রোতা হিসেবে আমি মাঝখানে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে মানে বন্যার্তদের জন্য কিংবা সামাজিক যে কোনো ক্রাইসিসে, দেশের কোনো ক্রাইসিসে ব্যান্ডগুলোকে দরকার হয়। কিছুদিন পরে ব্যান্ডের জন্য চ্যারিটি কনসার্ট, মানে ব্যান্ডের জন্য চ্যারিটি কনসার্ট করার জন্য ব্যান্ড খুঁজে পাওয়া যাবে না যদি এভাবে চলতে থাকে। আমি শ্রোতা হিসেবে এটা আমার জন্য চাপের, অনেক চাপের। আমি কল্পনাই করতে পারি না যে আমরা এটাকে মেনে নিয়েছি, আপনারা পারফর্মাররা মেনে নিয়েছেন। শ্রোতা হিসেবে আমার মেনে নিতে কষ্ট হয় যে আমি যাদের পছন্দ করি, পারফরমেন্স যাদের দেখে বড় হয়েছে, তারা যদি একদিন সবাই হতাশা থেকে মিউজিক করতে বন্ধ করে দেয়। আমরা কিন্তু হতাশ না,
আমরা অনেক কনফিডেন্টলি রিয়েলিটিটাকে রিয়েলাইজ করেছি। না বললাম, জাস্ট আমাদের স্টেটমেন্ট এটা। আমরা হতাশ না, আমরা এখনো মিউজিক করে যাচ্ছি, আমরা অনেক কনফিডেন্টলি মিউজিক করছি, আমাদের ভালো লাগার মিউজিক করছি, যখন যেভাবে ভালো লাগছে মিউজিক করছি, নতুন গান করছি। সামনে আমাদের রিপ্লেড অ্যালবাম আসবে, আগামী বছর আমাদের নতুন অ্যালবাম আসবে। এটা নিয়ে আমরা লাস্ট পার্টে হয়তো কথা বলবো, মানে ওই আমরা হতাশ না, না হতাশ না, আমি শ্রোতা হিসাবে আমি আমার জন্য মানে বিষয়টা খুব ধরেন যে আমাকে কেউ গোনে না, এই জন্য আমি হতাশ হব কেন? আমি মোটেও হতাশ না, আমাদের পেশাটাকে কেউ মানেই না, তাই বলে আমাকে হতাশ হতে হবে? হতাশ না। এই পর্যায়ে একটা বিরতি নেই, কারণ এই যে শুভভাবে বলছিল টপিক বদলাতে হবে, আসলে টপিকটা বদলানো অনেক বেশি জরুরি। শ্রোতা হিসাবে আমার জন্য বিষয়টি অনেক গ্লানির এবং অনেক বেশি চাপের, যে আমার শিল্পীদের প্রতি আমাদের শ্রোতাদের সেই দায়বদ্ধতাটুকু হয়তো নেই, যারা বিশৃঙ্খলতা তৈরি করবার চেষ্টা করি, কিংবা যারা মনে করি গান কেন পয়সা দিয়ে আমার উপভোগ করতে হবে, তাদের জন্য হয়তো ঘটনাটা অন্যরকম ঘটে গেছে, বা এই একটা বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। যে ঝামেলা থেকে উত্তরণের একটা পথ খুঁজতে চাই, আমরা জানি না পথ আছে কিনা। স্বাগত একবার ছুটির রাতে লাইভ দেখছেন। কথা হচ্ছিল ভাইকিংসের সাথে, কারণ 27 সম্পূর্ণ করে 28 বছরে পা দিয়েছে। দীর্ঘযাত্রায় নানান রকম অভিজ্ঞতা তাদের হয়েছে, কনসার্ট ভেন্যু স্বল্পতা থেকে শুরু করে দর্শকের পরিবর্তন সব কিছুই তারা দেখেছেন। নানান রকম চড়াই উত্তরাই পাড়ি দিতে হয়েছে, মিউজিক ট্রেন্ডেও নানান রকম পরিবর্তন এসছে। সব কিছু মিলিয়ে আপনাদের আগামীর পরিকল্পনা শুনতে চাই। ফর দ্য নেক্সট 27 ইয়ার্স কি পরিকল্পনা করছেন? অনেক কিছু চলতেছে, জানি না কটা এক্সিকিউট করতে পারবো, মাথায় অনেক কিছু চলে আসে আমাদের। যাই হোক, সো একটা সোলো শো প্ল্যান চলতেছে, এখনো জানি না ওটা কি হবে, বাট ওটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি। আমি তো আগাম আবির স্টাফকে বুকিং দিয়ে রাখি না, আই ওয়ান্ট টু বি ইন দ্যাট শো। ও ডিটেইলস বলবো, আগাম বলে রাখলাম, আগাম বুলেট পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, বিস্তারিত ডিটেইলস বলতে বলিস না ভাই, সব বলে দে। চেপে। হ্যাঁ। আর হচ্ছে অ্যালবাম নিয়ে কাজ করতেছি, আমাদের দুইটা অ্যালবাম সাইমেলটেনিয়াসলি কাজ চলতেছে, একটা হচ্ছে রিপ্লেড আর একটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ অ্যালবাম। সো হোপফুলি আমরা কোনো ডেট দিচ্ছি না রিপ্লেড কবে রিলিজ হবে, বাট রিপ্লেডটা আমরা চেষ্টা করতেছি এই বছরের মধ্যেই। চেষ্টা না, অ্যাকচুয়ালি কনফার্ম। সুশি সব ড্রামস নামায় আর সোপান ভাই যদি সব বেস গিটার বাজায়। কেন আমাদের বঞ্চিত করছেন শ্রোতাদের? না সুশির জন্যই কিন্তু আমি বলি নাকি আপনি বলবেন? বলেন। না, শশীবের কাছ থেকে শুনি, আপনাকে একটু দায় দেয়া এর মাঝে হচ্ছে অনেক ব্যস্ততা ছিল ব্যান্ডের, তার মধ্যে আবার 27 বছরের একটা প্রেসার ছিল। আমরা মেবি টানা 2 সপ্তাহ প্র্যাকটিস করছি না? আরো বেশি উপরে মাঝে লেট নাইটে বাসায় যেতাম, অনেক প্রেসার। এটার কারণে ড্রামসগুলো নামানো আপাতত শো শেষ হয়ে গেছে 7 দিন। 6টা নামানো হয়েছে নাকি 5টা? না, আরো বেশি নামানো হচ্ছে, বাকি আছে 6টার মতো। 5টা? হ্যাঁ, হয়তো মানে আমাদের অ্যালবাম অনেকটুকু রেকর্ড হয়ে আছে, বাট সামহাউ আগে সোপান ভাই সুশির উপর ভরসা রেখে মোটামুটি পুরোটাই না বাজিয়ে আছেন। আমরা সবকিছু দিয়ে বসে ব্যান্ডের আছি। সবচেয়ে বড় ফাঁকিবাজ হচ্ছেন স্বপন ভাই। না সুশি এটা বলতে পারো না, তুমি ড্রামস নামালে আমার বেস গিটার এমনি নেমে যায়, মারামারি করতে। বেস অটো বাজে, টস করবো, কি করবো, আপনাকে টস করে নি, ওটা ভালো হবে। একটু জানতে চাই ট্রেন্ডটা কি থাকছে, মিউজিক ট্রেন্ড কি থাকছে? রিপ্লেডে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অ্যালবাম সেকেন্ড অ্যালবাম থেকে আমরা বাছাই করা কিছু গান একটা নতুন সাউন্ডে, বাহ, এমন না যে আমরা কম্পোজিশন চেঞ্জ করে ফেলছি, সেরকম না, নতুন একটা সাউন্ড নতুনভাবে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবো। এটা আসলে 15-16 দিকেই প্ল্যান ছিল, জিনিসটা হয়ে ওঠে নাই, বাট এখন আমরা এটা খুব সিরিয়াসলি এটার জন্য কাজ করছি। আর এটা শেষ হয়ে গেলেই আমরা হয়তো আমাদের নতুন অ্যালবামের কাজ শুরু করব। অনেক সিঙ্গেলস হলো, মিউজিক যখন নিজের জন্যই করছি, তো একটা মৌলিক অ্যালবাম, এই একটা ক্ষুধা তৈরি হয়েছে আমাদের ভেতর যে আমাদের একটা ফুল অ্যালবাম আবার করা উচিত, সেই জায়গা থেকেই চেষ্টাটা করা। লিসেনার্স ডিমান্ড করা অবশ্যই উচিত, আমরা সংগ্রহে রাখতে চাই, কিন্তু হবে কিভাবে এখন অ্যালবামটা? ডিজিটাল রিলিজ? ডিজিটাল রিলিজ তো ডেফিনেটলি, এছাড়া তো আর কোনো উপায় নেই, সিডি তো আর কেউ শুনতে পারবে না এখন, সেই ডিভাইসগুলোও তো নাই। এই রিলিজের ট্রেন্ড যেহেতু বদলে গেছে, সেক্ষেত্রে অ্যাজ এ পারফর্মার ওই রিটার্নটা বা কিভাবে বলবো, এখন তো ক্লিক বেটের সব বিষয় হয়ে গেছে, ভিউয়ার বিষয় হয়ে গেছে, টাকা পয়সার ব্যাপারটা। শুভ ভাই আরেকটু আগের থেকে আসি, সেটা হচ্ছে ওই যে ট্রেন্ডের কথা বলছিলেন, হ্যাঁ, যে মিউজিকের ট্রেন্ডটা কি হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে মানে ট্রেন্ড ফলো না করে ট্রেন্ড সেটার হওয়াটা বেশি জরুরি।
সো ওই জায়গাটাতেই ফোকাসটা আমরা সবসময় মানে যেটা দেখে আসছি ভাইকিংস আমি জয়েন করার আগে যেভাবে ছিল দে ওয়ার ট্রেন্ড সেটার এবং আমরাও ওইভাবে আগাচ্ছি যে আমরা যেটা করব ওটা যেন একটা ডিফারেন্ট হয় ট্রেন্ড হবে কি হবে না সেটা সময় ঠিক করবে সো আমরা ওই জায়গা থেকে ফার্স্টলি ডিফারেন্ট কিছু করতে চাই ডিজিটাল অ্যানালগের যে ব্যাপারটা এটাও নিয়েও কিছু ডিসকাশন আছে রিলিজ ডেফিনেটলি ডিজিটালি হবে বাট অ্যানালগেরও কিছু সম্পৃক্ততা থাকবে বাহ সো ওটাও এখনো ফুললি ডিসক্লোজ না করি এক্সিকিউশন হোক তারপরে বাট ডেফিনেটলি একটু ডিফারেন্ট কিছুই হবে আপডেট ওয়েবসাইটে পাওয়া যাবে ভাইকিংসের সব কিছু হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে সব কিছুতে পাওয়া যাবে অপেক্ষায় থাকলাম এই অপেক্ষায় থাকতে চাই কারণ ওই প্রত্যাশা ভাইকিংসের কাছে আমাদের অনেক বেশি যেহেতু ভালো লাগা ভালোবাসার একটা জায়গা আছে তাই আপনাদের কাছ থেকে একটু সাজেশন শুনতে চাই এই কথার আগেই অনেকগুলো ক্রাইসিস প্রসঙ্গ আমাদের সামনে আসলো শুনেছি হোয়াট কুড বি এ সলিউশন কারণ একটা চেঞ্জ চলছে এখন বিশাল বড় 5 তারিখের পর থেকে একটা পরিবর্তনের হাওয়া বইছে সবখানে পরিবর্তন হচ্ছে কি আসলে বদলানো উচিত তাহলে কি করলে এই পরিবর্তনটা পরিবার থেকে শুরু করা উচিত কারণ আমি বারবার বলছিলাম না যে যাদেরকে আমরা বলার চেষ্টা করছি যে ঠিক হচ্ছে না ঠিক করছে না তারা সমাজের অংশ এটা শুধুমাত্র মিউজিক্যাল ক্রাইসিস না এটা একটা রাষ্ট্রীয় ক্রাইসিস সামাজিক ক্রাইসিস পারিবারিক ক্রাইসিস আমার মনে হয় এই সংস্কারগুলো পরিবার থেকে শুরু হওয়াটা জরুরি পরিবার থেকে সম্মানটা যখন শিখে আসবে পরিবারের মানুষ যখন একজন একজনকে খুব সম্মান দেবে সম্মান নেবে এটা দেখে যখন বড় হবে তখন তারাও বুঝতে পারবে যে সম্মান দিতে হয় এই কাজটা সম্মানজনক না এই কাজটা সম্মানজনক ওটা পরিবার থেকে জানতে হবে তো ওটা ওই সংস্কারগুলো জরুরি তাহলে একসময় দেখবেন যে মানুষ সবাই আমরা বুঝতে শিখে যাব যে আমাদের কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত না আর একটু জুনিয়র যারা শুনছে যারা প্যাশনেটলি হয়তো মিউজিক করছে কিংবা প্রফেশনালি যারা ব্যান্ড মিউজিক করতে চায় তাদের জন্য সাজেশন কি থাকবে ফ্রম ইওর এক্সপেরিয়েন্স আমি যদি একটা লাইনে শেষ করি মিউজিক না কোনো ভাবনা থেকেই করা উচিত না বাহ মিউজিক কোনো রকম কোনো টার্গেট রেখে করা উচিত না মিউজিকটা না শুধুমাত্র মিউজিকের জন্য করা উচিত অন্য কারো কোনো অ্যাডিশন না ভাইয়া অ্যাকচুয়ালি যেটা বলছে ওটাই সলিড এর উপরে কিছু বলা মিউজিক পরবর্তীতে টার্গেট সেট করে দিবে সময় নিয়ে যাবে আসলে মিউজিকটা কোথায় যাবে মিউজিক টার্গেট সেট করে হয় না যে মিউজিক করছে আমার মনে মিউজিকের জন্যই তার মিউজিকটা করা উচিত ওয়াও 27 সেলিব্রেশনের একটা কনসার্টের কথা একটু করে শুনছিলাম যে একটা প্ল্যান চলছে একটু করে হবে হয়তোবা আমরা এইভাবে আপনাদের সাথে নানান সময় কিন্তু অনেকে পারফর্ম করতে করেছে পারি নাই তো নতুন ভাবে একটা ভাবনা হচ্ছে যে আমরা 27 বছরটা অন্যভাবে উদযাপন করতে পারি কিনা তো প্রাইমারি স্টেজে আছে দেখা যাক সেক্ষেত্রে আপনাদের সাথে নানান সময় অনেকে পারফর্ম করতে আমরা দেখেছি তাদের নিশ্চয়ই গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আমরা হয়তোবা দেখতে পাবো হ্যাঁ কিন্তু যাদেরকে দেখেছেন যেমন সুবর্ণা আমাদের সাথে গান গায় ও পার্ট এটার ও গেস্ট হ্যাঁ হিসেবে বাজাচ্ছে কিন্তু সে পার্ট সে ভালোবাসা জারের একটা অংশ আপনারা বৃন্তিকে দেখেছেন আমাদের সাথে পারফর্ম করতে সে ভালোবাসা জারের সিকুয়েল যেটা যদির অংশ তো ওরা মনে হয় ওনারশিপ নিয়েই আমাদের সাথে পারফর্ম করে বাহ চমৎকার দর্শক আমরা যারা আমাদের জন্য কোনো সাজেশন কি করতে পারি আমরা কি করা উচিত আমাদের সাজেশন দেওয়ার মতো জায়গা না জাস্ট স্টিল একটু শুনি সাজেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ফালতু একটা ব্যাপার কোনো সাজেশনের কিছু নাই যার যেভাবে ভালো লাগে সেভাবেই হোক সবকিছু ভালো গান শুনেন কনসার্টে আসেন মারামারি করেন না গান শুনেন আমাদেরকে ভালোভাবে পারফর্ম করতে দেন লাভলি একটু প্রত্যেকের কাছ থেকে একটা মেসেজ নিতে চাই দর্শকদের জন্য বিকজ ইউ আর পার্ট অফ ভাইকিংস আলাদা করে প্রত্যেকের দর্শকেরই আমরা কাউকে পছন্দ করে একটা ছোট অংশকে কিন্তু অনেক বড় করে হ্যাঁ অনেক হয়তো ঠিকঠাক হচ্ছে না বলেই বড় হয়ে আসছে ব্যাপারটা এই অংশটা কিন্তু খুব ছোট খুব সামান্য বাংলাদেশের শ্রোতাদের একটা বড় অংশ এখন অনেক সাউন্ড তারা মিউজিক জানে বোঝে এবং শ্রোতাদের একটা বড় অংশ মিউজিক করে তারা যখন গান শোনে তারা জেনেই শোনে তারা গিটার জানে গিটার সোলো জানে কিবোর্ড সোলো জানে ড্রাম জানে সব জানে তো আমরা এই ছোট এই অংশটার কারণে পুরো শ্রোতা মহলটাকে আসলে কখনো ইয়ে করতে পারি না ছোট করতে পারি আমরা চাইছিও না এবং এইটা
সংখ্যাটা অনেক বাড়ছে, স্পেশালি আমরা যখন ঢাকার বাইরে শো করতে যাই তখন। ঢাকার বাইরে আগে 10-15 বছর আগেও এত বুম ছিল না, মানে ব্যান্ড মিউজিক লাভার বা ব্যান্ড মিউজিক লিসেনার এত বুম ছিল না। এখন বর্তমানে যেই পরিমাণে দাঁড়াইছে, এটা অনেক জোস, ব্যাপারটা আসলেই সুন্দর। সবাই সব ব্যান্ডের গান শুনতেছে, টি শার্ট পরতেছে, সবাই শো দেখতে আসতেছে ঠিকঠাক মতো। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। নিশ্চয়ই। সেক্ষেত্রে মানে একটা জিনিস আপনাদের একটু বলতে চাই, জানি আপনারাও খুব ভালোই বিষয়টির সাথে পরিচিত, কারণ স্টেজ থেকে তো একদম ভালো দেখা যায় সামনে। একটা সময় কনসার্ট আমরা শুনতে যেতাম, দেখতে যেতাম, উপভোগ করতে যেতাম, এখন ভিডিও করতে যাই। হ্যাঁ, এবং প্রযুক্তির আধুনিকায়নের কারণে গান খুব সহজ হয়ে গেছে। আমি ইউটিউবে গুগল করলেই তো ভাইকিংসের গান শুনতে পারি, ইউটিউবে একটু সার্চ করে নিলে আমি ভাইকিংস শুনতে পারি, এখানে দেখে নিলাম, ভিডিও করে নিলাম, বাড়িতে যেয়ে শুনে নেব। বিষয়টা এই যে কিছু চরিত্র আমাদের মধ্যে এসছে বা প্রযুক্তির এই যে সংযোজনগুলো হয়েছে, ইতিবাচক নাকি অন্য কোনো ভুল করে ফেলছি আমরা? আমার কাছে মনে হয় যে যে যেভাবে আনন্দ পায়, এখন আমরা কিভাবে এটাকে জাস্টিফাই করব? যখন আগের সময়ের কথা বলে, তখন তো ফোনটা ছিল না, তাই ব্যাপারটা হয় নাই। তখন ফোন থাকলে ব্যাপারটা হতো, তখন এমনটাই হতো। এখন ফোন আছে, এখন হচ্ছে। আমার মনে হয় এটা সময়েরকেই ধারণ করছে ফোন। এখন তার কাছে যদি মনে হয় সে ভিডিও না করে সে শুনবে, তার যদি মনে হয় যে আমি না শুনে আগে ভিডিওটা করবে। মানে এখানে ইয়ে করার কিছু নাই যে এটা করো না, এটা করা যাবে না। যারটা তার মতো করে, যে যেভাবে ভালো লাগে যার আর কি। ইটস বিকেম এ পার্ট অফ কালচার, আই থিঙ্ক। কারণ টেকনোলজি তো শুধু আমাদের সাবকন্টিনেন্টে ডেভেলপ হয়নি, ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপ হয়েছে, রাইট? সো আপনি যদি বাইরের কনসার্টগুলোতে দেখেন, ওখানে এত বেশি মুঠোফোন দেখবেন না, একটু খেয়াল করে দেখলেই বুঝবেন। এই যে লাস্ট আমরা সবাই একসাথে ওই যে লিঙ্কিন পার্কের একটা কনসার্ট দেখলাম, ওদের যে ওয়ার্ল্ড ট্যুর চলছে ওখানে আমরা এত ফোন দেখি না যেটা আমরা আমাদের কনসার্টে দেখি। সো ডিজিটালি ইভলভ কি শুধু আমরাই হইছি না, ওরাও তো আমাদের আগের থেকে ডিজিটালি ইনভলভ, রাইট? ওরা ওটাকে ওভাবে কনসিডার করছে, আমরা ব্যাপারটা কিভাবে কনসিডার করছি, ইটস ওকে না? হ্যাঁ, দুইটাই ওকে। দেয়ার ইজন্ট এনি রাইট অর রং। বর্তমানে বাস করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। স্মৃতির কথায় বাস তো দেয়ালের ছবিও করে। কারণ আপনি বিবেচনা করবেন আপনি কি করবেন, ছোট স্ক্রিনে দেখবেন নাকি যা উপভোগ করতে এসছেন তা উপভোগ করে একটা স্মৃতি নিয়ে বাড়ি যাবেন। যাই হোক, একটু লিঙ্কিং পার্কের একটা কনসার্টের কথা চলছিল, যে ওয়ার্ল্ড ট্যুরের কথা চলছিল, একটা জায়গায় আসি। আপনারা যাদের দেখে অভ্যস্ত, বা যদি বলি বাংলা ব্যান্ড সঙ্গীত যেই ধারাটার দ্বারা অনুপ্রাণিত, যে আপনারা যারা একটা অনুপ্রেরণা থেকে যেই চর্চাটা শুরু করেছেন, একটা স্বপ্ন নিশ্চয়ই ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন কি আসলে বাংলাদেশ প্রেক্ষাপটে সম্ভব কি না? না, দেখেন, আমি যেমন একটা খুব ওরা হয়তো না, আমি প্রত্যেকের কাছ থেকে শুনবো। আমি একটা খুব উইয়ার্ড টাইমে আছি। আমি একটা শুরুর দিকের ব্যাপারটাও আমি দেখেছি, খানিক দেখেছেন, শুনেছি। পরের অংশগুলোও আমার জানা, আমার সময়ের অংশগুলো আমার জানা, পরে যারা আসছে জানা। আমাদের না প্রগ্রেস অনেক ভালো মিউজিক্যালি। কি অদ্ভুত ব্যান্ড এখন বাংলাদেশে, কি ট্রিমেন্ডাস মিউজিকের কত জনরা, রকের কত প্যাটার্ন, হেভি মেটালের কত প্যাটার্ন, সাউন্ডে কত পরিবর্তন। আমার মনে হয় যে মিউজিক্যালি বাংলাদেশের ব্যান্ড অনেক ফাইনেস্ট জায়গায় আছে। আর কারো কোনো অ্যাডিশন এখানে যদি থাকে? ওয়ার্ল্ড ট্যুরের কথা আপনি বললেন, শুভ ভাই একটু আপনিই বলেন। সেই প্রশ্নটা হচ্ছে, যাদের দেখে অনুপ্রাণিত হয়ে মিউজিকে আসা বা মিউজিক করতে শুরু করা, সেই প্রেক্ষাপটটা আসলে বাংলাদেশে পেয়েছেন কিনা, পসিবল কিনা? বা ওয়ার্ল্ড ট্যুরের কথা আমরা শুনছি, নিশ্চয়ই একজন পারফর্মার হিসাবে আপনারও স্বাদ জাগতেই পারে, যদি এরকম একটা প্রেক্ষাপট আমার জন্য থাকতো, আমরাও হয়তো এরকম পুরো ঘুরে বেড়াতাম। বাজারটা ছোট হয়ে আসছে কিনা, মানে আসলে সামগ্রিকভাবে বাণিজ্যিক ওই প্রশ্নটাই আমার কাছে মনে হয় না বাজারটা ছোট হয়ে আসছে। যদি বলি যে হ্যাঁ, স্বপ্নের কথা, স্বপ্নর জায়গাটা আছে, সবারই থাকে। আমাদের এক্সিকিউশনও অলরেডি কাছাকাছিও আছে, কথাবার্তা চলছে আমাদেরও। আর আরেকটা ব্যাপার হচ্ছে, স্বপ্ন বাস্তবায়ন করা পসিবল নাকি পসিবল না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। হয়তো আমার কাছে 10-15 বছর আগে আমি এখন যে জায়গাটা আছি, সেই জায়গাটা আমার কাছে স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়ন হয় নাই, হয়েছে তো। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি কি কন্টিনিউয়াসলি স্বপ্ন দেখছি নাকি, এটা ইম্পর্টেন্ট। অবশ্যই আমি দেখছি। আমি এখন যেখানে আছি সেখান থেকেও আমি আগামী 10-15 বছর পরবর্তীতে যে আমি কোথায় যেতে চাই সেই স্বপ্নটা দেখছি, এবং এটা বাস্তবায়ন হওয়া পসিবল। দেশের বলতে কি, এখন তো মিউজিকটা একটু ডিফারেন্ট, ইন্টারন্যাশনালি ইউ ক্যান
ডু Reach out to people. হ্যাঁ, রিচ আউট টু পিপল। সো এটার সাথে আসলে দেশের সম্পৃক্ততা নাই। আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তাহলে স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। বাহ, চমৎকার। ভাইকিংসের দর্শকরা আপনাদের শুনছেন, যদি কারো ছোট্ট করে কিছু দর্শকদের জন্য বার্তা দেওয়া থাকে, সুশী ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই, কিছু যদি বলার থাকে, ভিউয়ার শুনছেন আপনাকে। সর্বনাশ, নেক্সট শোতে ড্রামস সোলো চাই। নেক্সট শুতে ডান্স সোলো চাই না 1 ঘন্টার একটা ড্রাম সোলো। ভাই, আমি মারা যাবো এক ঘন্টা। ভালো গান শুনবেন, ভালো মিউজিক শুনবেন, আর টিকিট কেটে শো দেখবেন। আমাদেরও চাল কিনতে হয়, আমাদেরও জীবনে চাল বেঁচে থাকতে হয়। রাইট, কারেক্ট। শো ভাই, হ্যাঁ, দর্শকদের যদি কিছু বলার থাকে। হ্যাঁ, মানে আমাদের কথা না, টোটাল আর্টিস্ট যারা আছে দেশের বাইরে, সবাইকে তার প্রাপ্য জিনিসটা দেওয়ার চেষ্টা করি, তাহলে তারা তাদের বেস্ট আউটপুটটা আপনাদেরকে দিতে পারবে। ওয়াও। তনু ভাই, এই ক্ষেত্রে পজ, ওদিক থেকে আসবো, শেষ আপনার কাছ থেকে শুনবো। আবির? আমার যেটা মনে হয় যে অবশ্যই বাংলা গান প্রথমত শোনা দরকার, এবং অবশ্যই মিউজিশিয়ানস বা যে আর্টিস্টগুলো আছেন তাদের প্রাপ্য সম্মানটুকু তাদের দেওয়া দরকার, যেটা সব ভাইয়া বলছে, সুভাই বলছেন। এবং অফকোর্স এখন আমাদের কনসার্টে যে ইস্যুসগুলো দেখছি, সেগুলোর এন্ড থেকে আমি শুধু এইটুকু বলবো যে আপনারা সভ্য হন, মিউজিকটা এনজয় করেন, কারো ক্ষতি করেন না। বাহ, চমৎকার। স্বপন ভাই? আমি কি বলবো, আসলে একটা মিউজিশিয়ান যখন হয় অনেক কষ্ট করে হয়। বাসায় বকা খাওয়া, যে আমরা যখন করে আসছি, বাসায় পারমিশন দিত না, বাবা বকা দিত, মা বকা দিত। আপনাকে বকা দিত? হ্যাঁ, অনেক বকা খাইছি, বাসায় ঢুকতে পারতাম না গিটার নিয়ে। তো একটা মিউজিশিয়ান অনেক কষ্ট করে আর কি একটা হয়, একটা জায়গায় আসে, তো ওদেরকেও এই প্রাপ্য যে সম্মানটা দেওয়া উচিত। আমরা কিন্তু ফ্যামিলি বা সব কিছুই ছেড়ে ছেড়ে কিন্তু মিউজিক করতেছি, রাত জেগে বা স্টুডিওতে থেকে রেকর্ড করতেছি, শো করতেছি, ঢাকার বাইরে যাচ্ছি, কষ্ট করতেছি। তো ওই কষ্টটা যাতে সার্থক হয়, অডিয়েন্স যাতে বুঝে যে আমরা এই কষ্ট করে এখানে আসছি, এই সম্মানটা যাতে দেয়। কেঁদে ফেলে বাই এনি চান্স? অলমোস্ট। He is already emotional. Already emotional. Adil bhai, if there is anything you'd like to add. ভালো গান শোনেন, আপনার পরের প্রজন্মকে ভালো গান শোনান, ভালো গান চিনান, এবং নিজে ভালো গান শোনার এবং মানুষকে শোনানোর সেই চেষ্টাটা বজায় রাখতে হবে। বাহ। Titi, if you have anything to add up. না, আমি অনেকক্ষণ চাপা মারছি, আর নতুন করে কি বলবো। না, আমার কাছে সব কিছু ইটস ওকে, আপনার যেভাবে ভালো লাগে, সবার যেভাবে ভালো লাগে। তো কনসার্ট হওয়া জরুরি। কনসার্টে আমরা যেমন উপভোগ করি, শ্রোতারা উপভোগ করে। আমাদের একজন আরেকজনকে সেই হেল্পটা করা উচিত যেন আমরা সবাই উপভোগ করতে পারি ব্যাপারটাকে। সো এই উপভোগের বাধা হয়ে না দাঁড়াই। বাহ, চমৎকার। বিগ কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, যারা ভাইকিংসকে এত লম্বা সময়, শুধু ভাইকিংস না, বাংলা ব্যান্ড মিউজিককে যারা এত লম্বা সময় সাপোর্ট দিয়ে গেছেন, পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন। সময় এসছে আরও একবার নিজেদের পরিচিত করিয়ে দেয়া, নিজের পৃষ্ঠপোষকতার জায়গা থেকে নিজের উপস্থিতিটুকু নিশ্চিত করা, প্রত্যেকের মতো করে আহ্বান জানালেন। তবে একটা আফসোসের কথা আমি বলতে চাই, আমি যখন বড় হয়েছি, আমার বাড়িতে সকালবেলা হয়তো বন্ধের দিনগুলোতে ঘুম ভাঙতো চমৎকার লিজেন্ডারি মানুষের গান শুনতে শুনতে, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে এরকম অসংখ্য নাম আমি বলতে পারবো। এখন প্রজন্ম যারা বড় হচ্ছে, তাদের কি সেই সুযোগটুকু থাকে? তাদের বাবা মা কি সেই চর্চাটার মধ্যে পরিবারকে রেখেছেন? যদি না রেখে থাকেন, মনে রাখবেন পরবর্তী প্রজন্ম এক একজন রোবট হয়ে জন্ম নেবে। ভালো থাকবেন।